আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে জালা বন্ধু আরে করো তোমার মনে জাহালা নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে বন্দি আছি এই ভেবে সাক্ষী কেউ ছিল না সে সময় ও বন্ধুরে। আমরা কিন্তু আপনি কিন্তু আমাদের সাথে প্রাকৃত ধারাতে এখনো পর্যন্ত থিয়েটার করছেন। আপনি মানে থিয়েটার যেটাকে বলে সেটা আপনি অনেক রেসপেক্ট করেন, অনেক মনোযোগ সহকারে করার ইচ্ছে থাকে। তো এটা কি আসলে আপনার ভালো লাগে থেকে নাকি অভিনয়কে শেখার কিছুর জন্য এটা করা? প্রথমত হচ্ছে যে লাইক প্রফেশনাল অ্যাক্টিভিটিস যেটা আমার প্রফেশন সেটা তো হচ্ছে আমার ব্রেড এন্ড বাটার, পেটের জন্য। আচ্ছা। আর এর বাইরে আমি যাই কিছু করি না কেন সেটা হচ্ছে আমার ভালো লাগার জায়গা থেকে, এবং হচ্ছে অভিনয় তো একেবারেই আমার মন থেকে করি আমি যেটাই করি, যদিও এখন খুবই দূরে, একেবারেই হচ্ছে না, বাট যদি এরকম সুযোগ হয় তখন সেটা তখন দেখা যাবে। তো ভাইয়া এখন আমরা যেটা জানবো যে আপনার থাকে না মানুষের লাইফে অনেক স্মৃতিচারণ বিষয় থাকে, এরকম একটা স্মৃতির জায়গা থেকে আমাদেরকে একটু গল্প শোনাবেন। স্মৃতির জায়গা বলতে বিশেষ যেটা খুব আমি যদি আমাকে আমার জীবন সম্পর্কে যদি আমাকে বলেন যে বলার জন্য, তাহলে বলবো যে আমি কখনোই বসে থাকতে পছন্দ করি না। ইটস লাইক মানে বসে থাকাও যদি হয় সেটা হচ্ছে কিছু দেখা, যেমন আমি আগেই বলেছি যে আমি মুভি দেখতে পছন্দ করি। এমন কোনো মুভি নাই যেটা আমি দেখি না বা দেখিনি। আচ্ছা। প্রচুর দেখার চেষ্টা করি। সো এর বাইরে আমি সোশ্যাল অ্যাক্টিভিটিস করার চেষ্টা করি। বিভিন্ন সংগঠনের সাথে আমি জড়িত আছি। যেমন আমার খুব পছন্দের এবং ভালো লাগার জায়গা সেটা হচ্ছে রোটারি। আমাদের যে ক্লাব, রোটারি ক্লাব অফ গুলশান টাইগার্সের আজ থেকে 2 বছর আগে প্রেসিডেন্ট ছিলাম, পাস্ট প্রেসিডেন্ট। এবং এর পাশাপাশি স্কাউটের সাথেও আবার যুক্ত হওয়ার সুযোগ এসেছে। স্কুল লাইফে স্কাউট করতাম, আবার স্কাউটের সাথে হয়তো যুক্ত হব। আমার খুব পছন্দের জায়গা, ভালো লাগার জায়গা। এছাড়াও নানান ধরনের সামাজিক সাংগঠনিক জায়গায়, সাংগঠনিক বা সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি। আর এমনিতে আমি 3 সন্তানের জনক। যতটুকু অবসর সময় পাই আমি আমার সন্তানদেরকে, আমরা সবসময় দেখি যে আপনি ফ্যামিলিকে প্রচুর টাইম দিচ্ছেন, খুব সময় দিচ্ছেন। আমরা এটা নিয়ে আলোচনাও করি ভাইয়া ফ্যামিলিকে খুব করে সময় দেয়, এটা আসলে দেওয়াটা দরকার। জন্য একটা ফ্যামিলি খুব করে চাহিদা থাকে যে তার প্রিয় মানুষটা তাদেরকে খুব সময় দেয়। এটা নিয়ে আমরা জীবন নিয়ে যদি বলতে হয়, আপনি যেটা বলছিলেন, যেমন আমার অতীতের কথা আমি কখনোই মানে অতীত থেকে আমি শিক্ষা নিই সবসময়। কারণ আপনি যদি অতীত নিয়ে পড়ে থাকেন তাহলে যেটা হবে যে আপনি ভবিষ্যৎকে গড়তে পারবেন না, বর্তমানকে এনজয় করতে পারবেন না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা। বর্তমানে আমার রিয়েলিটি হচ্ছে আমার ফ্যামিলি, আমি যা কিছু নিয়ে আছি। আমার আমার ওয়াইফের সাথে হচ্ছে আমার অ্যারেঞ্জ ম্যারেজ। সো অনেকেই আমাকে জিজ্ঞেস করে, আপনি স্মরণীয় ঘটনার কথা বললেন, জিজ্ঞেস করেন যে জীবনে প্রেম করেছেন কয়টা। এই প্রশ্নটা সবাই করে, আপনি না করাতে উত্তর দিচ্ছি। উত্তরটা আমি ঠিক এভাবেই দিই, লাইক আমার মিসেসের সাথে যেহেতু আমার অ্যারেঞ্জ ম্যারেজ, সো আমাকে অনেকে বলে যে প্রেম করেছেন কয়টা জীবনে। তো আমি সবসময় উত্তর দেওয়ার যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে প্রেম করেছি কয়টা সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখন আমি প্রেম করছি কিনা, এখনো প্রেমে পড়ে আছি কিনা। কৌতূহল বসে মাঝে মাঝে আমার এই প্রশ্নগুলো, উত্তরগুলো জানার চেষ্টা করে। আচ্ছা। আমি তখন যেটা তাকে বলি সেটা হচ্ছে যে আমরা যা কিছু পেলাম না, যা কিছু হারালাম, তাই প্রেম। কেননা
আপনি যখন কোনো কিছু পাবেন না, এই যে না পাওয়া, অপ্রাপ্তি, এই অপ্রাপ্তি থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আপনার আকাঙ্ক্ষা। আচ্ছা, আবার পাবার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা থেকে, আকাঙ্ক্ষা মানে চাহিদা, এই চাহিদা থেকেই হচ্ছে আপনার চেষ্টা, চেষ্টা থেকে কর্ম, কর্ম থেকে আবার সেটা পাওয়া, ফিরে পাওয়া। সো ইটস দ্য প্রসেস। হ্যাঁ, এটা তো লাইফ। লাইফ লাইফ আমরা যেমন বলি যে লাইফ এরকম ওরকম, বাট আমার কাছে যেটা মনে হয় জন্ম একবার, মৃত্যু একবার, কিন্তু জীবন কিন্তু প্রতিদিন। প্রতিদিন প্রতিদিন সকালে উঠে আপনাকে বাঁচতে হবে, এবং ভালো থাকতে হবে, ভালোভাবে বাঁচতে হবে, এবং ইটস এ চয়েস। আপনি ভালো থাকবেন কি, আপনি খুশিতে থাকবেন কি থাকবেন, ইটস এ চয়েস। আপনাকেই ডিসাইড করতে হবে যে আপনি কেমন থাকবেন। যদি আরেকটু শৈল্পিকভাবে বলি, যদি উদাহরণ দিয়ে বলি, শিক্ষা আপনাকে বলবে পৃথিবী গোল, কিন্তু আপনার অভিজ্ঞতা আপনাকে বলবে পৃথিবী মতলবী। ব্যাপারটা এরকম। হ্যাঁ, আপনার মধ্যে যত এক্সপিরিয়েন্স হবে ততই কিন্তু আপনি জানবেন যে আসলে সামনে মানুষ আপনার কাছে কি চাচ্ছে এবং কিভাবে চলা উচিত। কারণ হচ্ছে যে জীবন থেকে আপনি যে শিক্ষাগুলো পাবেন, এই শিক্ষা কিন্তু আপনি কোনো ক্লাসরুমে পাবেন না, এবং সেই শিক্ষা দিয়েই হচ্ছে আপনি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। ভুল করছেন, এটা খুব স্বাভাবিক, ন্যাচারাল, ভুল করাটা স্বাভাবিক। আপনি কোনো কিছুকে গ্রহণ করছেন, একসেপ্ট করাটা হচ্ছে এক ধরনের উদারতা, কিন্তু আপনি কারেকশন করছেন, তার মানে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনি যদি আপনার ভুলগুলো থেকে শিক্ষা নিতে না পারেন, তাহলে কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন না। সো আপনি কিভাবে বাঁচবেন, এটা কিন্তু আপনার চয়েস। বেসিক্যালি আপনি কি কোথাও পড়ে থাকবেন নাকি হচ্ছে এগিয়ে যাবেন, এটা হচ্ছে চয়েস। সো জীবনকে দেখার, জীবনকে জানা, জীবনকে উপভোগ করা, এটা আসলে একটা বিউটি। কারণ আমি জানি না যে আমার ভাগ্যে কি আছে, যদি আমি ফেট বা ভাগ্য বিশ্বাস করি, কিন্তু আমি এটা জানি যে আমি আমাকে কিভাবে চালাবো, এটা আমার হাতে। জন্মটা আমার হাতে না, কাইন্ড অফ মৃত্যুটা আমার হাতে না, কিন্তু আমি আমার লাইফকে কিভাবে চালাবো সেটা কিন্তু আমার উপর ডিপেন্ড করে, এবং আমার লাইফটা ঠিক সেরকমই হবে যেরকমটা আমি সিলেক্ট করবো, চুজ করব। অনেক কিছু আমার হাতে থাকবে না, কিন্তু অনেক কিছু আমার হাতে থাকবে। আপনি তো একজন হাস্যোজ্জ্বল মানুষ, সবসময় সদা হাসি খুশি থাকেন বা লাইফটাকে অনেক এনজয় করেন। তো সেই ক্ষেত্রে আপনি তরুণ প্রজন্মের জন্য যেভাবে লাইফটাকে এনজয় করতে হয়, যেভাবে নিজেকে প্রস্তুত রাখতে হয়, হাসি খুশি রাখতে হয়, সেই সম্পর্কে যদি বলেন। তো অনেকে আছে না, ভেঙে চুরে যায়, অনেকে এই যে একটু আগে আপনি বললেন যে কিছু না পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, বা কিছু পেলাম না, বা অ্যাবাউট একটা জিনিস থাকে। হ্যাঁ, তো এই বিষয়গুলো এড়িয়ে লাইফকে কিভাবে সামনে আগাবে, সেই বিষয়টা যদি সামথিং ভাবে বলতেন। আমি যদি আমার জায়গা থেকে বলি, আমার থিমে যেতে ভালো লাগে না, কোথাও বসে থাকতে আমার ভালো লাগে না। মানে কষ্ট দিয়ে আরেকজন খুশি হবে, এবং আমি তার কাছ থেকে কষ্ট পেয়ে হচ্ছে সেটা আমি আমার জীবনকে আমি সেটা প্রভাবিত হতে দেব, আমি ওই জায়গাতে বিশ্বাস করি না। হ্যাঁ, কষ্ট থাকবে, কষ্ট খুব ইম্পর্টেন্ট। কষ্ট তো খুব নিজের না, একান্তই নিজের। যদি কখনো এরকম হয় যে হ্যাঁ আপনি সাফারিংটা প্রয়োজন, খুব জরুরি হয়ে পড়ে, তাহলে সাফার নিজেকে করতে দিতে হয়। কিভাবে আসতে হবে? লাইক ধরেন আপনার খুব কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু আপনি চেপে রাখছেন, কাঁদা উচিত। মাঝে মাঝে সাফোকেশন হয়, তখন কি দরকার? ভেন্টিলেশন দরকার। এই যে ভেতরের বাতাসগুলো, এগুলো বের হওয়া দরকার। আপনার ভীষণ কষ্ট হচ্ছে, যেমন হুমায়ুন আহমেদ সাহেবের একটা নাটকের খুব বিখ্যাত একটা ডায়লগ ছিল, কষ্টের কথা কি বলিব, কষ্ট হচ্ছে মনের আগুন বুকের মধ্যে জ্বলে। তো এই যে যন্ত্রণা, এই যে আগুনটা, এই আগুনটা অনেক সময় কাজে দেয়, কারণ আগুনে পুড়ে সোনা কিন্তু খাঁটি হয়। আপনি কোনো কারণে, যে কোনো কারণে আপনি কষ্ট পেয়েছেন, খারাপ লেগেছে, আমার মনে হয় যেটা আপনার সেই কষ্টটা আপনার ভোগ করা উচিত। কাঁদতে ইচ্ছে হচ্ছে, আপনার কাঁদা উচিত। সেটা আপনি একা কাঁদেন, সবাইকে নিয়ে কাঁদেন। আপনি খুব ভাগ্যবান হবেন যদি আপনি কাঁদার জন্য যদি একটা কাঁদ পান, সেটা পরিবার হোক বা পরিবারের বাইরে হোক। যদি না পান তাহলে একা কাঁদেন। ভেতর থেকে জিনিসগুলো বের করা উচিত, আটকে রাখা উচিত না কোনো কিছু। কারণ যখনই এটা কোথাও আটকে যাবে, আপনি কিন্তু আর এগোতে পারবেন না। আপনার
কাজের মধ্যে সেটা প্রভাব পড়বে। সো কষ্ট কিন্তু কাইন্ড অফ এনজয় করা যায়। আপনি যদি হয়তো আপনার জীবনে আপনার লক্ষ্য না থাকতে পারে, খুব স্বাভাবিক, প্রত্যেকের জীবনে লক্ষ্য থাকে না, হয়তো জীবনকে ধাপে ধাপে এনজয় করে যাওয়াটাও অনেক সময় মজার অনুভূতি বা মজার জার্নি হতে পারে। যেমন আমার নানু অনেক বছর আগে ছোটবেলা একবার বলেছিলেন, তখন আমি ক্লাস 8-9-এ পড়ি, কোনো একটা প্রসঙ্গে, কেউ যদি অসফল হয় তার মানে কিন্তু তুমি ধরে নিও না যে সে বোকা। অসফল মানে বোকা না, তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে সফল হইতে পারে নাই, তার মানে সে বোকা না। তুমি সফলতার সংজ্ঞা জেনে আসো আগে। তার মানে সে বোকা নাই, তুমি সফলতার সংজ্ঞা জেনে আসো। সফলতার মানে কিন্তু এই না যে আমার কাছে কত টাকা আছে, সফলতার মানে এই না আমি কতটা প্রভাবশালী, সফলতার মানে এই না যে আমি কতটা ক্ষমতাবান। একজন মানুষ তার জীবনকে কিভাবে দেখে, তার দৃষ্টিভঙ্গিটা কেমন, সেই মানুষটা আসলে কতটুকু সুখী, আমার মতে সফলতা সেটার উপর নির্ভর করে। আমরা তো আসলে সেই প্রাপ্তিগুলো নিয়েই সবসময় কথা বলি, যেই প্রাপ্তিটা ভিজিবল বা কাইন্ড অফ আমাদের এই সাজানো গুছানো সমাজে আমরা একটা মানদণ্ড তৈরি করেছি। এই মানদণ্ডের মধ্যে যারা পড়লো তারা সফল, আর এই মানদণ্ডের মধ্যে যারা পড়লো না তারা সফল না। জীবনে এই মানদণ্ডের মধ্যে না পড়েও জীবনে খুশি থেকে জীবন শেষ করার একজন মানুষকে যদি জিজ্ঞেস করেন জীবনের শেষ প্রান্তে এসে আপনি কি সফল, তিনি কিন্তু বলে আমি সুখী। একটা লোক যখন সুখী হবে বলে নিজ থেকে, বলবে তো আপনি কি তাকে সফল বলবেন, নাকি অনেক জীবনে অনেক কিছু অর্জন করেছে কিন্তু তারপরেও সে ভেতর থেকে ফাঁকা, তাকে আপনি সফল বলবেন? এটা আসলে পারসেপশন। যেমন আমার কখনো মনেই হয় না যে আমি বিশাল কোনো কোম্পানির মালিক হব। আচ্ছা, আমার কখনো ইচ্ছাই হয় না আমার হাজার হাজার শত শত কোটি টাকা থাকবে। আমার কখনো ইচ্ছাই হয় না যে আমার প্রচন্ড ক্ষমতা থাকবে, আমার এক হুকুমে আকাশ পাতাল এক হয়ে যাবে। আমার কখনো ইচ্ছাই হয় না বা মনেই হয় না, কারণ আমার কাছে মনে হয় দ্য বিগেস্ট পাওয়ার ইন দিস ওয়ার্ল্ড ইজ নট ওয়ান্টিং পাওয়ার। আপনার সেটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা, যে ক্ষমতা যেটা আপনি আসলে আপনি ক্ষমতাই চান না। সত্যিকার অর্থে যে ক্ষমতাই চায় না, সে আসলে তাকে আপনি ক্ষমতাটা দেবেন কিভাবে? না, সে তো চাচ্ছেই না। ভাই আরেকটি গান পছন্দ করেন? অবশ্যই পছন্দ করি। প্রিয় গান এরকম গাওয়াটা হয়? গান সেভাবে গাওয়া হয় না, কারণ এক সময় গান গাইতাম, গানের কণ্ঠ ভালো ছিল, নিজের মনে বাথরুম, আমি খুব সুপারহিট বাথরুম সিঙ্গার। প্রিয় সিঙ্গার? আমি আমার ফেভারিট বাথরুমে। তো এক সময় বন্ধুদের আড্ডায় গাওয়া হতো, কিন্তু গান সবসময় শুনি। গজল ভালো লাগে, ক্লাসিক্যাল ভালো লাগে, বাউল ভালো লাগে, আধুনিক ভালো লাগে, ব্যান্ড ভালো লাগে, সব ধরনের গানই ভালো লাগে। ভালো লাগে মানে এই তো ভালো লাগে। প্রিয় সিঙ্গার আছে কি? প্রিয় সিঙ্গার অনেকেই প্রিয়, যেমন খুব প্রিয় আয়ুব বাচ্চু, খুব প্রিয় রুনা লায়লা, খুব প্রিয় লতা মঙ্গেশকর, খুব প্রিয় জগজিৎ সিং। আমার দর্শক কি কোনো প্রিয় সিঙ্গারের গান শুনবে আপনার কণ্ঠে? গানের কি আর সেই গলা না, সেই গলা বা সেরকম, আমরা এখানে জাস্ট হচ্ছে একটা এখানে এন্টারটেনমেন্ট বা আনন্দ দেওয়ার কিছু, আমার দর্শকের উদ্দেশ্যে দুলান গান গাওয়া বা আপনার প্রিয় সিঙ্গার, আপনার ভালো লাগার গান। আমার খুব পছন্দের একটা গান এই মুহূর্তে মনে পড়ছে, এক সময় খুব গাইতাম, দুইটা লাইন আপনার সৌজন্যে। আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে জালা, বন্ধু আরে করো তোমার মনে জালা, নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে
বন্দি আছি এই ভেবে সাক্ষী কেউ ছিল না সে সময়, ও বন্ধুরে। সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু। দূরে থাকা উচিত কি আর হয়, দূরে থাকা উচিত কি আর হয়। বন্ধু আরে করো তোমার মনে জাহালয়, বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। সিঙ্গার খুব ভালো গেয়েছেন। তো এটা কি কাউকে মেনশন করে নাকি শুধু ভালো লাগা থেকে? জীবনে অনেক প্রেম করেছি বিয়ের আগে। আচ্ছা, ভাবি দেখলে তো অবস্থা শেষ। না, ভাবি জানে। আচ্ছা, ভাবি জানে, ভাবিকে জানিয়েই ভাবিকে বিয়ে করেছে। আচ্ছা, তখন মাঝে মাঝে উদাস হয়ে যেতাম, সেই উদাসী মন গাইতে গান। আচ্ছা। না, আমরা প্রাথমিক অবস্থায় এত প্রিয় সুন্দর একটা গান শুনে এটাই ধারণা হচ্ছিল আর কি, যার কারণে কোয়েশ্চেন করা। লেখালেখি তো করেন ভাইয়া? লেখালেখি করি এবং লেখালেখিটি আসলে করতে চাই। আচ্ছা। আমার সত্যি কথা বলতে, শুরুতে প্রশ্ন করেছিলেন না যে যদি কোনো ভালো ক্যারেক্টার পান করবেন কিনা। জি। আমার আগ্রহটা আসলে এই মুহূর্তে লেখালেখিতেই, লেখালেখি নিয়ে আছি। আচ্ছা। লেখালেখিটা করতে চাই এবং আমার ইচ্ছা হচ্ছে একটা সময় খুব শীঘ্রই হয়তো আমি রিটায়ার করব। রিটায়ার করে বাকি পুরোটা সময়ই হচ্ছে আমি লেখালেখি নিয়ে থাকবো। আচ্ছা, বন জঙ্গলে চলে যাব। এখন কি বর্তমানে কোনো লেখা লিখছি, লেখার মধ্যে আছে। আমরা দুই একটা লেখা কি শুনতে পারবো? লেখা বলতে হচ্ছে গল্প লিখি। গল্প, আচ্ছা আচ্ছা। হয়তো সামনে বইয়ের শব্দ আকারে হয়তো বের হবে। ইচ্ছা হচ্ছে লেখালেখি নিয়ে আগামী কয়েক বছর বা হয়তো 10 বছরের মধ্যেই হয়তো বনবাসে চলে যাব। না, আপনি তো খুব ব্যস্ত থাকতে পছন্দ করেন, সবকিছু ছেড়ে দিয়ে চলে যাব। সময়টা তো আপনার খুব বোরিং ফিল হবে। আমার ইচ্ছা হচ্ছে সবকিছু ছেড়ে দিয়ে চলে যাব, সমুদ্রের পাড়ে একদম পাহাড়ের উপরে একটা গোল প্যাগোডা টাইপের একটা বাড়ি বানাবো। এটা হয়ে উঠবে কি কখনো? হ্যাঁ, উঠবে, অবশ্যই উঠবে। স্বপ্ন থাকলে ফ্যামিলির প্রতি আপনার অনেক অগাধ ভালোবাসা। তো চারদিকে বারান্দা। আচ্ছা। এটা হচ্ছে আমার রাজপ্রাসাদ থাকবে, সেখানে শুধু আমি লিখবো, আমার ফ্যামিলি আসবে, এসে মাঝে মধ্যে পিকনিক করে যাবে, বেড়ায় যাবে। এটা হচ্ছে আমার মনের ইচ্ছা আর কি। আচ্ছা, আমরা কোনো দাওয়াত রইল। আচ্ছা।